কাশ্মীর হামলা, ভারত কিভাবে পাকিস্তানকে আক্রমণ করতে পারে, ইতিহাস কি বলে? বাচ্চাটি যাবে না ম্যাডাম। ভারত সীমান্তে ৯ মাসের সন্তানের সঙ্গে মায়ের বিচ্ছেদ। পাকিস্তান হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় এক নারী গ্রেপ্তার। অপারেশন সিন্দুর শুরুর আগে পাকিস্তানকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, বিদেশ মন্ত্রক স্পষ্ট করল জয়শঙ্কর বক্তব্যে ব্যাখ্যা। ভারত সরকার গত মঙ্গলবার মধ্য প্রায় সব পাকিস্তানি নাগরিক দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ৯ মাসের ছেলে আজনালকে নিয়ে সায়রা ও ফারজানা সীমান্তে ক্রসিংয়ে পৌঁছায়। পাকিস্তানকে সতর্ক করা নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বক্তব্যে ব্যাখ্যা দিল নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট করে অপারেশন সিন্ধু শুরু হওয়ার আগেই পাকিস্তানের উদ্দেশ্যে কোনো বার্তা দেওয়া হয়নি। সংবাদ সংস্থা এসআই অনুসারে বিদেশি মন্ত্রক জানিয়েছেন, অপারেশন সিন্ধু শুরু হওয়ার আগেই প্রাথমিক পর্যায়ে কথা বোঝাতে চেয়েছেন জয়শঙ্কর। তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রক। এদিকে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। আজ রোববার ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এই যুদ্ধবিরতি চলাকালীন আজ পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের প্রধান অগ্রাধিকার হলো শান্তি। আর ভারত বলল, দেশটির নিয়ন্ত্রণ কাশ্মীরের নিরাপত্তারক্ষী হিসাবে সাবেক সেনাদের মোতায়েন করা হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পেহেলগামের বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তান বিরোধী ওই হামলার মদদ দেওয়া অভিযোগ এনে ভারত। তবে এই বরাবরই নচক করে এসেছে ইসলামাবাদ। এই নিয়ে উত্তেজনার মধ্যে ৬ মে রাত পাল্টাপাল্টি হামলা শুরু করে ভারত ও পাকিস্তান। ৪ দিন সংঘাতের পর ১০ই মে যুদ্ধবিরতি একমত হয় তারা। অপারেশন সিন্দুর চলাকালে পাকিস্তানের হয়ে গুপ্তচর ভিত্তিক অভিযোগে এক নারী গ্রেপ্তার করেছে ভারত হরিয়ানা রাজ্যের পুলিশ। এই নারীর নাম জয়ন্তী রানী। পর্যটক ব্লগার করেন তিনি। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ইউটিউবে জয়ন্তী রানীর ৩,৭৭,০০০ বেশি অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ১,৩২,০০০-এরও বেশি। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা সংবাদশীল তথ্য দেওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর শনিবারে তাকে আদালতে তোলা হয়। পুলিশ আবেদিত ভিত্তিক তাকে ৫ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। জয়ন্তীকে ভারতের গোয়েন্দা কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। হরিয়ানার পুলিশ জানিয়েছে, জয়ন্তী রানীর বিরুদ্ধে পাকিস্তান হয়ে গুপ্তচর ভিত্তিক অভিযোগে আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, তিনি পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন এবং তার বিভিন্ন অধ্যয়নে কন্টেন্টের মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছেন। গত মার্চ ও এপ্রিল নিজের পাকিস্তানের আক্রমণ ভিত্তিক শেয়ার করেছিলেন জয়ন্তী। গাজায় উপত্যকা ১০ সপ্তাহ অবরোধ রাখার পর সেখানে সীমিত পরিমাণে খাদ্য প্রবেশ অনুমতি দেওয়া ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজায় যাতে দুর্ভিক্ষ দেখা দেয় এ নিশ্চিত করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সুপারিক্রমে এই হামাসের বিরুদ্ধে তাদের নতুন সামরিক অভিযান সহায়তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী নতুন করে গাজা জুড়ে বিস্তৃত হলো। অভিযান শুরু হলো কয়েক ঘন্টা পর পর ত্রাণ প্রবেশ অনুমতি দেওয়া হলো ঘোষণা হলো ইসরায়েলের। ফিলিস্তিনির গাজার উপত্যকার উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়ান হাসপাতালের ভেতরে থাকা এক রোগীকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। হসপিটালটি নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালক মনির আল বুশরা কর্তৃভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই কথা বলেছেন। মনির আল বুশরা বলেছেন, হসপিটালটিতে থাকা এক রোগীর নিশানা করে ইসরায়েলের যুদ্ধবিমানটি থেকে হামলা চালানো হয়েছে। হাসপাতালের আইসিইউতে গুলি চালানো হয়েছে। হামলার আগে হাসপাতালের কর্তৃপক্ষ কোনো ধরনের সতর্কবার্তাও দেওয়া হয়নি বলে জানিয়েছেন মনির আল বুশরা। ১ বছরের ব্যবধানে বেকারের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
2023 সালের চেয়েও 24 সালের বেকারের সংখ্যা বেড়েছে 1.5 লাখ। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব 2024 সালে শেষ বেকারের সংখ্যা 27 লাখ। 2023 সালে এর সংখ্যা ছিল 25 লাখ। গত বছরের বেকারের সংখ্যা হার প্রায় 3.65%। গতকাল বেকারের শ্রমজীবী জরিপের ঐমাসিক অক্টোবর-ডিসেম্বর 2024 প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। সেখানে নতুন হিসাব পদ্ধতি অনুসারে বেকার পরিস্থিতি তুলে ধরেছে বিবিএস। বেকারের এই নতুন হিসাবটি 19তম আইসিএস পরিসংখ্যান ব্যতীত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত প্রস্তুত করেছে বিবিএস। এই পদ্ধতি অনুসারে যারা উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকেন কিন্তু বাজারে পণ্য সেবা বিক্রি করতে পারেন না বা তারা ক্রমে নিয়োজিত নন হিসাবে তারা ধরা হন। এই বেকার জনগোষ্ঠী হিসাবে বিবেচিত হন। আগেই প্রান্তিক জুলাই-অক্টোবর থেকে প্রথমবারের মতো দেশের হিসাব রয়েছে বিবিএস। তবে 13তম আইসিএল অনুসারে আরেকটি হিসাব দেওয়া হয়েছে। সেখানে 2024 সালের শেষ বেকার জনগোষ্ঠী হলো 26,20,000 তরুণ-তরুণী। বিবিএস জরিপ বলা হয়েছে সার্বিকভাবে বেকার জনগোষ্ঠী মূলত তারাই, যারা জরিপের আগে 7 দিন সময়ে 1 ঘন্টা কাজ করেনি কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল। এর সঙ্গে তারা জরিপের পরই 2 সপ্তাহের কাজের জন্য প্রস্তুত ছিল। এছাড়া বিগত 30 দিনের বেতন বা মজুরি অথচ মুনাফা বিনিময়ের জন্য কোনো কাজ খুঁজে পাচ্ছে না, এমন ব্যক্তিরাই বেকার হিসেবে বিবেচিত হয়।